আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কেন? নির্লিপ্তভাবে তাকিয়ে থেকে বলে উঠলাম আমি। প্রথমে সবাই কষ্টের ভাগ নেয় মেহরাজ ভাই, আগলেও রাখে, পাশেও থাকে, কিন্তু একটা সময় পর আর কেউ থাকে না। কঠিন হলেও এটাই বাস্তব সত্য। মেহরাজ ভাই আকস্মিক আমার হাত জোড়া নিজের হাত দিয়ে আঁকড়ে ধরলেন, শীতল চোখে তাকিয়ে আশ্বাস দিয়ে দৃঢ় গলায় বললেন, মেহেরাজ থাকবে, মিথ্যে নয়, সত্যি থাকবে। মেহরাজ ভাই এই প্রথম আমার হাত ছুঁয়েছে এভাবে। যাকে প্রণয় বুঝে ওঠার পর থেকেই মনে জায়গা দিয়েছি, সেই মানুষটাই পরম যত্ন করে আমার হাত জোড়া আগলে ধরেছে। যে মানুষটাকে কিশোরী বয়স থেকে ভালোবেসেছি, যেই মানুষটাকে জীবনে প্রথম ভালোবাসা হিসেবে স্বীকার করেছি, সেই মানুষটাই আমার হাত আগলে ধরে শীতল কণ্ঠে বলছে সে আমার পাশে থাকবে, সত্যিই থাকবে। এইসবে বোধহয় আমার আবেগে আপ্লুত হওয়া উচিত, খুশিতে মূর্ছা যাওয়া উচিত, সুখ সুখ অনুভূতিতে চোখ টলমলো করে ওঠা উচিত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমার মধ্যে কোনো অনুভূতিই কাজ করলো না, কোনো বিশেষ প্রতিক্রিয়াই হলো না মেহরাজ ভাইয়ের হাতের আলতো ছোঁয়ায়। আমি আগের মতো নির্লিপ্ত হয়ে তাকিয়ে থাকলাম। স্পষ্টভাবে বললাম, আমি চাই না আর কেউ থাকুক আমার পাশে। আমি একা, সম্পূর্ণ একা থাকতে চাই মেহরাজ ভাই। মেহরাজ ভাই হাত জোড়া আরেকটু চেপে ধরলেন, গভীর অথচ দৃঢ় কণ্ঠে বললেন, আমি চাইছি না তুই একা থাক। কেন? এতটা স্বাভাবিক থাকার কারণে ভয় হচ্ছে। এতটা স্বাভাবিক থেকে পরে অস্বাভাবিক কিছু করে ফেলবি না তো জ্যোতি? আমি চাই এই প্রশ্নের উত্তরটা না হোক। তুই অস্বাভাবিক কিছু করার কথা মাথায় আনবি না। আমি শান্ত স্বরে বললাম, আমি বাচ্চা নই মেহরাজ ভাই, কোনটা করা উচিত আর কোনটা অনুচিত তা আমি জানি। মেহরাজ ভাই শীতল কণ্ঠে বলতে লাগলেন, সব উচিত অনুচিত আমরা জন্মের পর থেকে শিখে ফেলি না জ্যোতি? আমাদের জীবনে উচিত অনুচিত শেখানোর জন্য একজন মানুষ থাকা প্রয়োজন। নিজের সুখগুলো ভাগ করার জন্য একজন মানুষ থাকা প্রয়োজন। নিজের মনের ভেতরের ব্যথাগুলো বলার জন্য একজন মানুষ থাকার প্রয়োজন। সবশেষে নিজের খেয়াল রাখার জন্য একজন মানুষ থাকা প্রয়োজন। জ্যোতি, এই পৃথিবীতে কেউই একা একা বেঁচে থাকে না, বাঁচতে পারে না। দ্বিধান্বিত চাহনিতে তাকিয়ে আকস্মিক প্রশ্ন ছুড়লাম আমি, তাহলে কি মরে যাওয়া উচিত আমার? মেহরাজ ভাই শীতল অথচ দৃঢ় দৃষ্টিতে তাকালেন আমার দিকে। চোখ জোড়া দেখালো রক্ত লাল, মুখ দেখালো টান টান, চোয়ালও বোধহয় শক্ত হলো। আকস্মিক আমার হাত জোড়া ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালেন, পকেটে হাত গুজে দৃঢ় কণ্ঠে বললেন, অ্যাজ ইউর উইশ। অস্ফুট স্বরে বলে উঠলাম, মরবো না, মরতে তো পারবো না মেহরাজ ভাই। আমি একা বেঁচে থাকতে পারবো, পারতেই হবে। মেহরাজ ভাই কিছু বললেন না, শুধু তাকিয়ে থাকলেন জমাট রাগ নিয়ে। আমি ফের বললাম, আমি মনের ব্যথা মনে রাখতে অভ্যস্ত মেহরাজ ভাই। মেহরাজ ভাই এবারেও উত্তর দিলেন না। আমি আবারও বললাম, আমার সুখে কোনো মানুষই হয়তো অতটা খুশি হবে না যে সুখগুলো ভাগ করার প্রয়োজনীয়তা পড়বে মেহরাজ ভাই। ফের আবারও বললাম, সবশেষে আমি নিজের খেয়াল নিজে রাখতে পারি মেহরাজ ভাই, এসবের পরেও একা বেঁচে থাকতে পারবো না। মেহরাজ ভাই আগের মতো রক্তলাল চক্ষু নিয়ে তাকালেন, গম্ভীর স্বরে বললেন, না, পড়বি না। কথাটুকু বলে আর দাঁড়ালেন না মেহরাজ ভাই, দুবদা পা ফেলে চলে গেলেন দ্রুত। আমি অবশ্য তাকালাম না সেই দিক পানে। রাত অনেক হলো, আমি তখনও সেভাবে বসে থাকলাম মাটিতে। মেহু আপু নিজেদের বাড়িতে না গিয়ে আমার পাশে বসে থাকলো এতটা সময়। মাথায় আলতোভাবে হাত বুলিয়ে কত কিছু বলে চলেছে অনেকক্ষণ ধরে। আমি শুনছি ঠিক, তবে সেসব কথা মাথায় বা মস্তিষ্কে বোধগম্য হচ্ছে না তার কিছুই। এক দৃষ্টিতে নির্বিকার ভাবে তাকিয়ে থাকলাম একইভাবে। এভাবেই বোধহয় অনেকটা সময় গেল। হঠাৎ মেহেরাজ ভাই এলেন। মেহু আপু বলে উঠলেন সঙ্গে সঙ্গে, দেখো না ভাইয়া, রাত 1টা বাজতে চললো, ও একইভাবে মাটিতে বসে আছে, কিছু খাচ্ছে না, এমনকি ঘুমাচ্ছেও না। মেহেরাজ ভাই কিয়ৎক্ষণ চুপ থাকলেন, তারপর হাঁটু গেড়ে আমার সামনে বসলেন। গম্ভীর স্বরে মুখ টান টান করে বলে উঠলেন, এভাবে না খেয়ে না ঘুমিয়ে কাটালে দাদি ফিরে আসবে না জ্যোতি? আমি জানি দাদি ফিরে আসবে না, না খেলেও বকবে না আগের মতো, না ঘুমালেও আগের মতো আর শাসন করে তাড়াতাড়ি ঘুমোতে বলবে না। দাদি আর কিছুই করবেন না আমার সাথে, কখনোই ফিরে আসবে না আর আমার কাছে। জ্যোতি বলে ডাকও দিবে না, সবটাই জানি আমি। স্পষ্ট কণ্ঠে বললাম, জানি আমি।
মেহরাজ ভাই দীর্ঘশ্বাস ফেললেন। নিবু নিবু ক্লান্তি মাখা চাহনিতে কিছুটা সময় তাকিয়ে থাকলেন আমার দিকে। পর মুহূর্তেই চোখ মুখ টান টান করে দৃঢ় গলায় বলে উঠলেন, জানলে না খেয়ে না ঘুমিয়ে এভাবে মূর্তির মতো বসে আছিস কেন? কাল পরীক্ষা আছে তোর, ভুলে গিয়েছিস? পরীক্ষা দিতে গিয়ে ওখানে অসুস্থ হয়ে গেলে কি করে পরীক্ষা দিবি? এভাবে চললে তো শরীর অসুস্থ হবেই। এটুকু সেন্স নেই তোর? আমি চোখ তুলে তাকালাম। মেহরাজ ভাই ভ্রু উঁচিয়ে আবার প্রশ্নময় দৃষ্টি নিক্ষেপ করলেন। আমি নড়ে চড়ে বসলাম। উত্তরে বললাম, অসুস্থ হব না আমি, এটুকু মানানোর অভ্যাস আছে আমার মেহরাজ ভাই। মেহরাজ ভাই সেই উত্তরে দমে গেলেন না, বরং দ্বিগুণ রাগ দেখিয়ে দৃঢ় গলায় বললেন, তুই বাচ্চা না জ্যোতি? আমি তোকে যথেষ্ট ম্যাচিওর ভাবতাম এতকাল, অথচ ইম্যাচিওরদের মতে বিহেভিয়ার করছিস। এভাবে কাটালে অসুস্থ হবি না তো সুস্থ থাকবি? এখন রাত 12:30, সকাল থেকে কিছু খাসনি, ঘুমাসনি, এসবের পরও অসুস্থ হবি না? স্থিরভাবে একই রকম বসে থেকে দৃঢ় গলায় উত্তর দিলাম, সমস্যা হবে না। মেহরাজ ভাই উঠে দাঁড়ালেন, পাঞ্জাবির হাতে গুটিয়ে বুক টান টান করে দাঁড়ালেন আমার সম্মুখেই। দাম্ভিক গলায় বললেন, সকালে কি বলেছিলি? নিজের খেয়াল নিজে রাখতে পারিস, এই নমুনা নিজের খেয়াল নিজে রাখার। আমি কপাল কুঁচকে তাকালাম, কিঞ্চিৎ বিরক্তিবোধও কাজ করলো। জীবনে কিছু কিছু সময় আসে না যখন কারো সঙ্গই আর ভালো লাগে না, কাউকেই আর জবাবদিহি করতে মন চায় না, কারোই সম্মুখীন হতে মন চায় না। শুধু একটা বিষয় মনে হয় তখন, একা থাকা শান্তির, চরম শান্তির। এই মুহূর্তটাও বোধহয় তেমনই। মৃদু গলায় বললাম, আপনি শুধু শুধু কথা বাড়াচ্ছেন মেহরাজ ভাই, এসবে আমার কিছুই হবে না। আমার শরীর অতটাও আলাদা নয় যে একটু থেকে একটু হলেই অসুস্থ হয়ে মূর্ছা যাব আমি। মেহু আপু মাথায় হাত বুলিয়ে দিলেন, আলাদি গলায় বলে উঠলেন, আর জেদ করিস না বোন, খেয়ে নে প্লিজ। আমি মানলাম তুই অসুস্থ হবি না, তবুও সাবধানতা বজায় রাখলে ক্ষতি কি? এটা তো যে সে পরীক্ষা নয়, বোর্ড পরীক্ষা জ্যোতি। নিজের খেয়াল রাখা উচিত নয়? নিজের অসুস্থতার জন্য পরীক্ষায় খারাপ করলে তখন তো তোর নিজেরই ক্ষতি হবে। বোঝার চেষ্টা কর প্লিজ। আমার প্রতি সবার উদ্বিগ্নতা দেখে তাচ্ছিল্য জমলো মনের ভেতর। কত কত চিন্তা আমার জন্য, কতজন এসে বুঝিয়ে যাচ্ছে, অথচ এই আমিটার এই মুহূর্তে বাঁচার ইচ্ছেটাই নেই। ক্রমশ টের পেলাম আমার বেঁচে থাকার ইচ্ছে ক্ষীণ হয়ে আসছে। মেহরাজ ভাই বোধহয় ঠিকই বলেছিলেন, মানুষ একা বেঁচে থাকতে পারে না, আসলেই পারে না। আপন মানুষের অভাবে ছটফট করে। এই মুহূর্তে আমিও ছটফট করছি। বোধ হলো আমার আপন মানুষরা সবাই আমায় একে একে ছেড়ে গিয়েছে, সবাই, আর কেউ নেই অবশিষ্ট। মিনার ভাইও আজকাল বদলে গিয়েছে বেশ, আগের মতো আর সেই মিনার ভাই নেই। আজকাল নিয়ম করে আমায় এড়িয়েও চলে। তবে আপন মানুষ আর কে? আপন বলতে বাকি যারা ছিল সবাই পৃথিবী ছেড়ে, আমায় ছেড়ে সবাইকে ছেড়ে চলে গিয়েছে। বাকিটা জীবন আমি এইভাবে একা একা বাঁচতে পারবো? আপন মানুষ বিহীন একটা পুরো জীবন, ভাবতে শ্বাস রুদ্ধ হয়ে আসলো। অসহনীয় বোধ হলো দাদির মৃত্যু যন্ত্রণা। দাদির এমনটা করা উচিত হয়নি, আমাকে ছেড়ে যাওয়া উচিত হয়নি। দাদি কেন এমনটা করলো? কেন? সবটা জেনে আমায় এইভাবে মাঝ পথে ছেড়ে কেন গেল দাদি? ভাবনা ছেড়ে বেরিয়ে অস্ফুট স্বরে উত্তর দিলাম, রেখেছি তো মেহু আপু। মেহু আপু ফের নরম গলায় প্রশ্ন করলেন, কিভাবে রেখেছিস? সকাল থেকে তো কিছুই মুখে তুলিসনি। খাবার খাওয়াকে কি কেবল খেয়াল রাখা বলে মেহু আপু? মেহু আপু বোধহয় হতাশ হলেন। মলিন মুখে একবার আমার দিকে তো একবার মেহরাজ ভাইয়ের দিকে তাকালেন। তৎক্ষণাৎ মেহরাজ ভাই পকেটে হাত গুজে বলে উঠলেন, মেহু, ওকে বল খেয়ে তারপর ঘুমাতে। খাবার পাঠাতে বলছি, খাবার খেয়ে যাতে ঘুম দেয়। মেহরাজ ভাইয়ের কণ্ঠে রাগের আভাস স্পষ্ট। আমি চোখ তুলে তাকালাম, বললাম, লাভ নেই মেহরাজ ভাই, খাবো না আমি, ঘুমও হবে না, আপনি চলে যান, রাত তো অনেক হয়েছে। আমার জন্য না ভেবে ঘুমিয়ে পড়ুন আপনি। মেহরাজ ভাইয়ের রাগটা বোধহয় এবার কিঞ্চিত বাড়লো। চোখ মুখ শক্ত করে আমার দিকে তাকালেন, সেই রাগের আভাস দেখাতেই শীতল কণ্ঠে রাগ মিশিয়ে দাঁতে দাঁত চেপে বললেন, এভাবে কয়দিন অনশন করবি? কয়দিন চলবে এভাবে? পরে অসুস্থ হলে? প্রশ্নগুলো শুনে ছোট শ্বাস ফেললাম। স্পষ্ট কণ্ঠে বললাম, চিন্তা নেই মেহরাজ ভাই, আমি অসুস্থ হয়ে কাউকে ঝামেলায় ফেলবো না। সেই মানসিকতা নিয়ে আহার নিদ্রা বাদ দিয়েছি এমনটা ভাববেন না। না খাওয়া, না ঘুমানো, এগুলো কিন্তু কোনোটাই আমার ইচ্ছেকৃত নয়। খিদে নেই তাই খাচ্ছি না, ঘুম পাচ্ছে না তাই ঘুমাচ্ছি না। আমার খিদে পেলে আমি খেয়ে নিব, ঘুম পেলেও ঘুমিয়ে যাব।
মেহরাজ ভাই বোধহয় এবার চরম ভাবে রেগে গেলেন। ধূপধাপ পা ফেলে আবারও সকলের মতোই ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। মেহু আপু সেই দিক পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো শুধু। মলিন মুখে বসে থাকলো পুরোটা সময় আমার পাশেই। একটা নির্ঘুম রাত কাটলো। প্রতিদিনের মতো আজ সকালে দাদি ঘুম ছেড়ে উঠে আমাকে ডাকলো না। প্রতিদিনের মতো দাদি সকালবেলার চা খাওয়ার অভ্যেসের তাড়া দেখিয়ে চা বসাতে বলল না। ছোটবেলা থেকে দাদির ঘর বলে জেনে আসা পরিচিত ঘরটায় আজ দাদি নেই, কোথাও নেই। আমার বুক ভার হয়ে আসলো, নিঃশ্বাস আটকে আসলো। বসা ছেড়ে উঠে মেহু আপুর দিকে তাকাতেই দেখলাম হেলান দিয়ে ঘুমিয়ে আছেন। খারাপ লাগলো আমার জন্য। শুধু শুধু উনি সারা রাত এখানে বসে থাকলেন, পাশে বসে আগলে রাখলেন পুরোটা সময়। মৃদু গলায় ডাক দিলাম মেহু আপুকে। আপু, উঠে বিছানায় ঘুমাও, ঘাড়ে ব্যথা করবে। মেহু আপু চোখ মেলে চাইলো, ঘুম ঘুম কণ্ঠে বলল। সকাল হয়ে গিয়েছে জ্যোতি। উত্তরে বললাম, হ্যাঁ, তুমি বিছানায় উঠে ঘুমাও। কথাটা বলে বের হলাম ঘর ছেড়ে। শান্ত দৃষ্টিতে চারপাশে নীরব পরিবেশ একবার খেয়াল করেই পুকুর পাড়ে গেলাম। পুকুর পাড়ের রাস্তার ওপাশে কিছুটা দূরে কবরস্থানে চোখে পড়লো সদ্য মাটি চাপা কবরটা। চোখ টলমলো করলো আমার। অস্ফুট স্বরে বলে উঠলাম, কেন করলে এমনটা দাদি? আমায় ছেড়ে যাওয়াটা কি খুব জরুরি ছিল দাদি? তোমাকে ছাড়া আমি কি করে কাটাবো একটা পুরো জীবন, কি করে? কথাগুলো বলতে বলতে চোখ বেয়ে গাল গড়িয়ে পড়লো নোনতা পানি। নিচে ঠোঁট কামড়ে সেই নোনতা পানির স্রোত থামানোর চেষ্টা চালালাম। মৃদু আওয়াজে বললাম, এটা তুমি ঠিক করলে না দাদি, একদমই ঠিক না। তুমি খুব স্বার্থপর দাদি, খুব বেশি স্বার্থপর তুমি। তোমরা সবাই স্বার্থপর, তুমি, মিথি, সবাই। আমার কথা একবারও কেউ ভাবনি, একবারও না। আমি কি করে থাকবো, কাকে আঁকড়ে ধরে বাঁচবো বলো? আমি যে আর পারছি না এই কষ্ট। বাকিটুকু বলা হলো না আমার। তার আগে শুকনো পাতার মরমরে আওয়াজে কারোর পায়ের শব্দ শুনলাম আমি। মুহূর্তে চোখের পানি মুছে নিলাম ওনার কোনায়। চোখ মুখ আগের ন্যায় স্বাভাবিক রেখে স্থির হয়ে দাঁড়ালাম। কানে আসলো পুরুষালী কণ্ঠ। নানির জন্য কষ্ট হচ্ছে না জ্যোতি তোর? মিনার ভাইয়ের কণ্ঠ শুনে ঘাড় ঘুরিয়ে তাকালাম। বিধ্বস্ত চাহনি, চুলগুলো অগোছালো, চোখ মুখ শুকনো। আমি এক নজর তাকিয়ে উত্তরে বললাম, তোমার কি মনে হয় মিনার ভাই? মিনার ভাই বলে উঠলেন, আমি জানি তোর অসহনীয় কষ্ট হচ্ছে, হয়তোবা নিঃশ্বাসও বন্ধ হয়ে আসছে ক্ষণে ক্ষণে। তবুও এতটা স্বাভাবিক হয়ে কেন আছিস? গুমড়ে না মরে কষ্টগুলো প্রকাশ করছিস না কেন? হৃদয় তাচ্ছিল্য উপচে পড়লো মিনার ভাইয়ের কথা শুনে। সবার কি আর কষ্ট প্রকাশ করার অধিকার থাকে? কষ্ট পেলেই কি আর সবাইকে সামলানোর জন্য আপন মানুষ থাকে? থাকে না তো। যাদের কষ্ট সামলানোর মানুষ থাকে না, তাদেরকে নিজের কষ্ট নিজেকেই সামলাতে হয়। নিজের ব্যথা নিজেকেই হজম করতে হয়, কাতরাতে হয় নিঃশব্দে, ক্রমশ গুমড়ে মরতে হয়। তুচ্ছ কষ্ট প্রকাশ করা যায় না, বলা যায় না। হৃদয়ের গোপন ব্যথার গল্প। উত্তরে বললাম, স্বাভাবিক না থেকে অন্যদের মতো বিলাপ ধরে কান্না করলে তুমি সামলাবা মিনার ভাই? দুঃখ মনে করে ঘন্টায় ঘন্টায় মূর্ছা গেলে তুমি আগলে নিবা? যাদের দুঃখ সামলানোর কেউ থাকে না, তাদেরকে দুঃখ চাপিয়ে রাখতে হয় মিনার ভাই। ব্যথা লুকাতে হয় হৃদয়ের গহীনে। মিনার ভাই বুকে হাত গুজে বললেন, আমার সামনে তুই আগে এইভাবে সব লুকিয়ে রাখতি না জ্যোতি। বদলে গিয়েছিস অনেকটা। তাচ্ছিল্য নিয়ে বললাম, তুমিও বদলে গেছো অনেক মিনার ভাই। আগে আমায় এড়িয়ে চলতে না, এখন তো এড়িয়ে চলো। ঠিকঠাক কথাও বলো না তুমি আমার সাথে। মিনার ভাই কিয়ৎক্ষণ চুপ থাকলেন, তারপর কি বুঝিয়ে বলে উঠলেন, ওসবের পিছনে কারণ আছে কিছু? মৃদু গলায় জিজ্ঞেস করলাম, কি কারণ? না থাক, সেসব কারণ তোর অজানা। জানলে হয়তো ভুল বুঝবি। আমি আর কথা বাড়ালাম না। পুকুর পাড়ের এক পাশটায় গিয়ে বসলাম। তাকালাম পুকুরের স্থির হালকা সবুজ রাঙা পানিগুলোর দিকে। ততক্ষণে মিনার ভাইও অপর পাশে আমার সামনাসামনি হয়ে বসলেন। নিশ্চুপ থেকে বোধহয় দাদির কথাই মনে করছিল আমার মতো। আমি কিছুটা সময় বসে থেকে উঠে দাঁড়ালাম। পুকুর পাড় ছেড়ে হেঁটে আসতেই চোখে পড়লো উঠানে দাঁড়িয়ে থাকা মেহেরাজ ভাইয়ের উপর। মুখ চোখ টান টান করে এই দিকটায় তাকিয়ে দাঁড়িয়েছিলেন উনি। কেমন যেন থমথমে চাহনি, অস্পষ্ট রাগ রাগ ভাব। আমি তাকানো মাত্রই উঠোন ছেড়ে হেঁটে অন্যদিকে চলে গেলেন দ্রুত। সে চলে যাওয়াতে কি ছিল জানা নেই, তবে দৃষ্টিতে ভেসে উঠল মেহেরাজ ভাইয়ের মুখ চোখে রাগ রাগ ভাবটা। বোধহয় রাতে না খাওয়ার বিষয়টা নিয়েই এই রাগ তার। আমি সে রাগ আমলে নিলাম না। মৃদু পায়ে হেঁটে বাড়িতে যেতে লাগলাম। আবারও
কাটলো আরো 2 সপ্তাহ। এই কয়েকটা দিন প্রত্যেকটা রাত আমার নির্ঘুমই কাটলো। অসহনীয় যন্ত্রণায় তপ্ত হৃদয় যেন দগ্ধ হয়ে আছে। জীবন্ত প্রাণ এখন আর জীবন্ত বোধ হয় না আমার কাছে। নির্জীব, নিজেকে কোনো এক নির্জীব অনুভূতিহীন যন্ত্রবানবী মনে হয়, যার ব্যথা নেই, দুঃখ নেই, কষ্ট নেই, আছে শুধু নিঃশ্বাস। যে নিঃশ্বাস বন্ধ না হওয়া পর্যন্ত আমি বাদবাকি সকল মানুষের কাছে তাদের মতোই জীবন্ত মানুষ, জীবন্ত প্রাণী। আসলেই কি আমি জীবন্ত? মনের ভেতর উদ্ভট প্রশ্নটা জেগে উঠতেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। টিনের জানালাটা মেলে দিতেই চোখে পড়লো কি ভীষণ ঘন কালো অন্ধকার। ওপাশ থেকে ঝিঝি পোকার আওয়াজও ভেসে আসছে। সেই দিক পানে তাকিয়ে আমি নিশ্চুপে কাঁদলাম। এই সময়টা আমার কান্না করার উপযুক্ত সময়। আশেপাশে কেউ নেই, কোনো কোলাহল নেই, কোনো প্রশ্ন নেই, নেই দুঃখ প্রকাশ পাওয়ার ভয়। আমি নিশ্চিন্তে কাঁদতে পারি এই সময়টায়। কিয়ৎক্ষণ সেভাবেই দাঁড়িয়ে অশ্রুতে চোখ ভেজালাম। পর মুহূর্তে দরজার আওয়াজ হলো। এই সময়টা অন্যদিন সাধারণত মেহরাজ ভাই খাবার নিয়ে আসেন, কিন্তু যতদূর জানা উনি আজ আসবেন না। মেহরাজ ভাই বা মেহু আপু কেউই আর শহরে ফেরেননি। মেহু আপু সারাদিন এখানে কাটালেও রাতে ওনাদের বাড়িতে ঘুমানোর বিষয়টা অনেক কষ্টেই বোঝাতে সক্ষম হয়েছিলাম, কিন্তু মেহরাজ ভাইকে বোঝানো দায়। এই 2 সপ্তাহে প্রত্যেকটা দিন নিজেদের বাড়িতে রান্না করে রোজ রোজ খাবার দিয়ে যাওয়া হতে নির্ঘুম রাত্রিতে আমার সঙ্গ দেয়া কোনোটাই বাদ দেননি। মাঝে মাঝে অবাক হই মেহরাজ ভাইয়ের স্পষ্ট দায়িত্ব আর যত্ন দেখে। মাঝে মাঝে ভাবি, আসলেই কি সবটা কেবল মেহরাজ ভাইয়ের দায়িত্ব? দায়িত্বের জন্য কেউ এত কিছু করে? আবার দায়িত্বের থেকে বেশি কিছু ভাবারও সম্ভাবনা নেই। হতে পারে সহানুভূতি, কিংবা হতে পারে শুধুই দায়িত্ব। ছোট শ্বাস ফেলে ঘাড় ঘুরিয়ে তাকালাম। অন্যদিন খাবার নিয়ে এই সময়টা মেহরাজ ভাই আসলেও আজ তার সম্ভাবনা ক্ষীণ। দুপুরে মেহরাজ ভাইয়ের পরিবর্তে আজ মেহু আপু খাবার নিয়ে এসেছিলেন। বলেছিলেন মেহরাজ ভাইয়া সকালেই বাসায় ফিরে গিয়েছেন। মেহরাজ ভাই নেই দেখে রান্নাটাও নাকি চাচি করেছিলেন আজ। তাই মনে মনে ধরেই নিয়েছিলাম মেহরাজ ভাই আজ রাতে আসবেন না খাবার নিয়ে। চোখের জল মুছে ধীর পায়ে গিয়ে দরজাটা খুললাম। সঙ্গে সঙ্গে মেহরাজ ভাইকে দেখে কিঞ্চিত অবাক হলাম। সকালে বাসা গিয়ে আবার আজই গ্রামে ফিরে এসেছেন? অস্ফুট স্বরে প্রশ্ন ছুড়লাম। আপনি? মেহরাজ ভাই টিফিন বক্স হাতে করে ঘরে ঢুকলেন। একপাশে কাঠের চেয়ার টেনে বসে বললেন, কেন? অন্য কেউ আসার কথা ছিল? আমি ছোট ছোট চোখে তাকালাম, মৃদু গলায় বললাম, না, আপনার তো আজ এই সময় আসার কথা ছিল না। মেহরাজ ভাই ভ্রু কুঁচকালেন, বললেন, প্রতিদিনই তো এই সময় আসি, আজ কথা নয় কেন তাহলে? বাসায় ফিরে গিয়েছেন বলেছিল মেহু আপু, তাই আপনাকে এই সময় আশা করিনি। মেহরাজ ভাই মাথা নাড়লেন, গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, এত দেরিতে দরজা খুললি কেন? আমি মুহূর্তেই একটা মিথ্যে বলে বসলাম। ঘুমোচ্ছিলাম, খেয়াল করিনি তাই। মেহরাজ ভাই এবারও মাথা নাড়ালেন, জিজ্ঞেস করলেন, কাল শেষ না পরীক্ষা? হ্যাঁ। দুপুরে খেয়েছিস? খেয়েছি, মেহু আপু খাবার দিয়ে গিয়েছিল। মেহরাজ ভাই হাতের টিফিন বক্সটা এগিয়ে ধরলেন আমার দিকে, বলে উঠলেন, গুড, এখনো খেয়ে নে দ্রুত। আমি এগিয়ে নিলাম না ওনার হাতের টিফিন বক্সটা। কিয়ৎক্ষণ ওনার দিকে স্থির তাকিয়ে থাকলাম। ওনার চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, চুলের একাংশ কপালে ঝুঁকে আছে। স্থির চাহনিতে আরো কিছুক্ষণ সেভাবে তাকিয়ে থাকাতেই মেহরাজ ভাই ভ্রু উঁচিয়ে প্রশ্নময় দৃষ্টি নিক্ষেপ করলেন। আকস্মিক আমি সেই দৃষ্টির বিনিময়ে বলে উঠলাম, আমার জন্য এত কিছু কেন করছেন মেহরাজ ভাই? এই যে আজ বাসায় গেলেন, আবার ফিরে এলেন, এতটা জার্নি করে ফিরে আসার তো দরকার ছিল না আজ। আমার জন্য রোজ রোজ কষ্ট করে খাবার রান্না করে আনার তো কোনো দরকার নেই। এত কষ্ট করে নিজেদের বাসা ছেড়ে এখানে থাকার কি দরকার আছে বলেন? নেই তো কোনো। তো বোন বাসায় না ফিরে আমার জন্য আপনারা 2 ভাই বোন গ্রামেই পড়ে আছেন, রান্না করে দিয়ে যাচ্ছেন, জোর করে খাওয়াচ্ছেন। কেন করছেন এত সব? মেহরাজ ভাই গম্ভীর চাহনিতে চাইলেন, বললেন, তুই হলে কি করতি? পাশে না থেকে ছেড়ে চলে যেতি এমন একটা সময়ে? শান্ত গলায় উত্তর দিলাম, জানা নেই। মেহরাজ ভাই গলা ঝাড়লেন, একদম শীতল দৃষ্টি নিক্ষেপ করে বলতে লাগলেন, হিসেব মতো তোর আর আমার বিয়েটা হয়েছে। চাই বা না চাই, আমরা একটা বন্ধনে জড়িয়েছিলাম জ্যোতি। এটা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতই হোক, তবুও দিন শেষে এটা সত্য। একজন স্বামী কখনো তার স্ত্রীকে এমন দুর্দশায় ছেড়ে যায় না। স্ত্রীর পাশে থাকাটা স্বামীর দায়িত্ব, রাইট? দ্বিতীয়ত, স্বামী না হলেও একজন মানুষ হিসেবে হলেও আমার মনে হয়েছে এটা আমার দায়িত্ব জ্যোতি। একজন মানুষ হিসেবেই হোক কিংবা একজন স্বামী হিসেবেই হোক,
তোকে এই মুহূর্তে এভাবে একা রেখে ছেড়ে গেলে নিজেকে মনুষ্যত্বহীন বোধ মনে হবে। আমি অতটা মনুষ্যত্বহীন নই। মেহরাজ ভাইয়ের উত্তরে আবারও দায়িত্ব শব্দটাই উঠে আসলো দৃঢ়ভাবে। উত্তরটা হয়তো আমার জানাই ছিল, তবু কেন জানি না মেনে নিতে পারলাম না। ভেতরে ভেতরে কষ্ট অনুভব করলাম। এতগুলো দিনের যত্ন শাসনে একটু হলেও তো বোধহয় আমার মন অন্য ধারণা পুষে নিয়েছিল। যদিও মস্তিষ্ক জানতো এই ধারণা মিথ্যে, তবু কেন জানি না আমি সহ্য করতে পারলাম না কথাগুলো। থম মেরে চুপ করে থাকলাম আরো কিছুক্ষণ। তারপর স্বাভাবিক হয়ে মেহরাজ ভাইয়ের হাত থেকে টিফিন বক্সটা নিয়ে স্পষ্ট কণ্ঠে বললাম, একটা অনুরোধ রাখবেন মেহরাজ ভাই? দায়িত্বের জন্য আমার মায়া দেখাবেন না। আমার জীবনে বহুবার মায়া ভেঙেছে, বহুবার আমি মানুষ হারিয়েছি, বহুবার আমি একা অনুভব করেছি। তাই এখন আর মানুষের মায়া জড়াতে চাই না। আসলে মানুষের মায়া জড়াতে ভয় পাই আমি, ভয় পাই কাউকে অভ্যাসে পরিণত করতে। এই ধরুন না দাদি, দাদি তো আমার সকাল হতে রাত পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তের সঙ্গী ছিল, অভ্যাস ছিল আমার। দিন শেষে সেই অভ্যাসও ভেঙেছে। তাই আজকাল আর নতুন করে কাউকে পাশে পেলে ভয় হয় খুব। এই অনুরোধটা রাখবেন দয়া করে। মিথ্যে মায়া জড়াতে চাই না আমি। পুনরায় এই মায়া ভাঙার কষ্ট কিংবা মানুষ হারানোর কষ্ট সইতে যাওয়াটা আমার জন্য বেমানান। আমি সেই কষ্টটা পুনরায় চাই না, কখনো চাই না। আপনি বরং ফিরে যান। মেহরাজ ভাই শুনলেন সবগুলো কথা, তারপর শান্ত স্বরে বললেন, তোর পরীক্ষা শেষ হলে পরশুই ফিরব। তুই, মেহু, আমি তিনজনই। আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়াটাও তো আপনার দায়িত্ব। মেহরাজ ভাই ভ্রু কুঁচকে প্রশ্ন ছুড়লেন। মানে? আমি ছোট্ট শ্বাস ফেলে উত্তরে বললাম, আমার ফেরাটা জরুরি নয়, কিন্তু আপনাদের ফেরাটা জরুরি মেহরাজ ভাই। মিহুপুর ভার্সিটি, আপনার চাকরির ইন্টারভিউ, পড়া সব কিছুতেই আমার জন্য ব্যাঘাত ঘটছে। আমার জন্য অতটা ভাববেন না। আমি এই ঘরে থাকতে সেই ছোটকাল থেকে অভ্যস্ত। এই বাড়িটাও আমার ছোটকাল থেকেই চেনা। এখানে আমার থাকা, একা থাকা খুব একটা ভয়ানক কিছু নয়। আমি ছোটকাল থেকে রান্নাও করতে পারি মেহরাজ ভাই। দাদির আর আমার রান্নাটা আমিই কিন্তু করতাম এতকাল। তাই খাবার নিয়েও চিন্তা করবেন না, আমি ভালো থাকবো। আপনি ফিরে যেতে পারেন এখন। মেহরাজ ভাই বোধহয় বিরক্ত হলেন, কপাল কুঁচকে নিলেন, ভ্রু উঁচিয়ে বললেন, তোর সব কথা শুনবো এমনটাই বা ভাবছিস কেন? মানে? মেহরাজ ভাই কণ্ঠে শীতল রাগ মিশিয়ে বলে উঠলেন, মানে পরশু ফিরবো, তুইও ফিরবি সাথে। আপনি খুব দায়িত্ববান পুরুষ মেহরাজ ভাই, এটা আমি নিঃসন্দেহে বিশ্বাস করি। আমি নই শুধু, সবাই বিশ্বাস করে। কিন্তু তার জন্য আমি বাকিটা বলতে পারলাম না। তার আগে মেহরাজ ভাই বিরক্তি নিয়ে বলে উঠলেন, তুই খুব বেশি কথা বলিস যদি বিরক্তিকর লাগে চুপচাপ খেয়ে নে, আমি আসছি বাইরে থেকে। কথাটা বলে মেহরাজ ভাই বসা ছেড়ে উঠে বুক টান টান করে সোজা হয়ে দাঁড়ালেন। পা বাড়িয়ে টিনের দরজার এড়িয়ে বাইরে চলে গেলেন খুব কম সময়ে। আমি এক নজর তাকিয়েই টিফিন বক্স খুলে খাবার নিলাম থালায়। কিয়ৎক্ষণ পর খেয়ে হাত ধুয়ে উঠতেই মেহরাজ ভাই হাজির হলেন আবারও। ভ্রুকুচকে টিফিন বক্সের দিকে তাকিয়ে বলে উঠলেন, প্রতিদিন খাবার থেকে যায় কেন? মানে? মেহরাজ ভাই মুখটা গম্ভীর করে তাকালেন, ভরাট কণ্ঠে রাগ সমেত বলে উঠলেন, কষ্ট করে রান্না করি, তুই খাবার এভাবে রেখে দিস কেন বক্সে? পুরোটা খাওয়ার জন্য নিয়ে আসিনি? উত্তরে কি বলবো বুঝে উঠলাম না আমি। মেহরাজ ভাই আগের মতোই গম্ভীর স্বরে বললেন, কাল থেকে খাবার রেখে দিলে খাবারই আনবো না বলে দিলাম। মৃদু স্বরে বললাম, আমি তো আপনাকে খাবার আনার জন্য জোর করিনি মেহরাজ ভাই। মেহরাজ ভাই থমথমে চাউনিতে তাকালেন, কিছু না বলে সোজা হেঁটে চলে গেলেন খাটের সামনে। মুহূর্তেই শটান হয়ে খাটের একপাশে গা এলিয়ে দিলেন, কপালে হাত রেখে চোখও বুঝে নিলেন। আমি কেবল তাকিয়ে থাকলাম। পরীক্ষা দিয়ে যখন ফিরলাম তখন ফুপু ডেকে দিলেন। গোসল সেরে তাই ফুপুদের ঘরে গিয়েছিলাম ফুপুকে খুঁজতে। না পেয়ে আরমান ভাইকে জিজ্ঞেস করতেই বললেন ফুপু মিনার ভাইয়ের ঘরে আছেন। আমিও কথা মতো মিনার ভাইয়ের ঘরে গেলাম। দেখলাম ফুপু মিনার ভাইয়ের আলমারির কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখছে। খাটের এক কোণায় বসে সেই দৃশ্যই পর্যবেক্ষণ করতে লাগলাম আমি। কিছুক্ষণ পর ফুপুর সাথে অল্প কথা বলে চলে আসতে নিতেই মিনার ভাইয়ের টেবিলের সাথে ধাক্কা খেলাম ভয়ানকভাবে। মুহূর্তেই মিনার ভাইয়ের টেবিলের কিনারা ঘেঁষে বইগুলো সব মাটিতে পড়ে গেল। সঙ্গে পড়লো একটা সাদা কাগজ আর কলম। ধাক্কা খাওয়ার কারণে পাটা ব্যথায় টনটন করে ওঠাতে হাত দিয়ে পা চেপে ধরলাম সঙ্গে সঙ্গে। অন্য হাতে কাগজটা সামনে নিতেই চোখে পড়লো কাগজটার উপর আমার নাম। আমি ভ্রু কুঁচকালাম। মিনার ভাই কি আমার নামে চিঠি লিখেছেন বা লিখেছিলেন? কিন্তু কেন?
আগ্রহ নিয়ে কাগজটা ওনার এক কোণায় লুকিয়ে বইগুলো টেবিলের উপরে আগের মতোই তুলে রাখলাম। পর মুহূর্তে দ্রুত পা চালিয়ে নিজের ঘরে গেলাম। কাগজখানা মেলে ধরলাম চোখের সামনে। মুহূর্তেই চোখে পড়লো গুটি গুটি অক্ষরে লেখা। মিনার জ্যোতি, তোকে সম্বোধন করার মতো নির্দিষ্ট কোনো শব্দ আমার কাছে নেই জ্যোতি। থাকলেও এখন আর সেসব সম্বোধন তোর সাথে দেওয়া যায় না। বড় বেমানান ঠেকবে যে তাহলে তোর প্রতি আমার ভালো লাগা, ভালোবাসা কবে তৈরি হয়েছিল আমার সত্যিই জানা নেই। শুধু জানতাম আমি তোকে আগলে রাখার চেষ্টা করতাম, তুই যাতে কষ্ট না পাস সে চেষ্টা করতাম। একটা সময় পর উপলব্ধি করলাম যে আগলে রাখার নাম ভালোবাসা। এই ভালোবাসা কথাটা প্রকাশ করার সাহস কোনো কালেই আমার ছিল না। সেই সাহস না থাকার কারণেই বোধহয় তোকে নীরবে অন্যের হয়ে যেতে দেখতে হলো, চোখের সামনে থেকে দূর হয়ে যেতে দেখতে হলো। তোকে এড়িয়ে চলতে শুরু করা মূলত তখন থেকেই। সেদিন যখন বললি আমি বদলে গিয়েছি, আমি এখন এড়িয়ে যাই তোকে। অপরাধ বোধে জর্জরিত হচ্ছিলাম কেবল, তবুও এর পিছনে কারণটা আর বলা হলো না। বলতে পারলাম না দাদির চলে যাওয়ার কারণে জমে থাকা কষ্টগুলো তোকে আগের মতো ভাঙতে, আগলে নিতে পারলাম না আগের মতো তোর তো। এরপর আর কিছুই লেখা নেই। বোধহয় ব্যস্ততায় আর লিখেনি, কিংবা কোনো কারণে লেখাটা থামাতে হয়েছিল। আমি লেখাগুলোর দিকে আরো একবার তাকালাম। স্পষ্ট বোধ হলো এইগুলো মিনার ভাইয়েরই লেখা। অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকলাম আরো অনেকক্ষণ। মিনার ভাই আমায় যাকে ছোট থেকে ভাই হিসেবে দেখে এসেছি, এত এত আপন ভেবেছি, সে আমায় অন্য নজরে দেখতেন এমনটা ভাবতেই পারলাম না। কপাল কুঁচকে এলো আমার। ঠিক সেই সময় চোখের সামনে মেহরাজ ভাইকে ঘরে ঢুকতে দেখলাম। কাগজটা দ্রুত টেবিলের ড্রয়ারে লুকাতে গিয়েই সম্মুখীন হলাম মেহরাজ ভাইয়ের কড়া প্রশ্নের। এতটা তাড়াহুড়ো করে কি লুকাচ্ছিস তুই? মিনার ভাইয়ের অসম্পূর্ণ চিঠিটা হাতে রেখে ফ্যাল করে তাকালাম মেহরাজ ভাইয়ের দিকে। চাউনি তার তীক্ষ্ণ, ভ্রুজোড়াও কিঞ্চিত কুঁচকে রাখা। আমি কাগজটা উপরে তুলেই বললাম, একটা চিঠি তো ব্যক্তিগত বিষয়াদি, তাই লুকিয়ে রাখছিলাম। আমার উত্তরে মেহরাজ ভাইয়ের চাউনি বদলে গেল। ভ্রু উঁচিয়ে বললেন, তোকে কে কে চিঠি লেখে? তেমন কেউ নেই চিঠি লেখার, তবে এই চিঠিটা মিনার ভাই লিখেছেন। তোকে? মৃদু স্বরে বললাম, হয়তো। মেহরাজ ভাই এবার আর কোনো আগ্রহ দেখালেন না চিঠিটা নিয়ে। পুনরায় কোনো প্রশ্নও করলেন না। চোখ মুখ থমথমে করে আবারও ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। আমি সেই দিক পানে তাকিয়ে ছোট্ট শ্বাস ফেললাম। মিনার ভাইয়ের লেখা অসম্পূর্ণ চিঠিটা ড্রয়ারের এক কোণে তুলে রেখে নিশ্চুপে বসে থাকলাম নিজের ঘরে। হঠাৎ ঘরের বাইরে থেকে আব্বার গলা ভেসে আসলো। দরজার কোণ থেকে এক নজর তাকিয়ে দেখলাম মেহরাজ ভাইয়ের পাশে দাঁড়িয়ে আছেন আব্বা। গলা ঝেড়ে বলে উঠলেন, রাজ, তোমার সাথে কিছু কথা ছিল, শুনবা? মেহরাজ ভাই শান্তভাবে তাকিয়ে হালকা হেসে বললেন, জি চাচা বলেন। বসে কথা বলি, চলো আম্মার ঘরেই বসি, কেউ তো নেই বোধ হয়। আব্বা বোধহয় জানতেন না আমি ঘরে আছি। ধূপধাপ পা ফেলে দাদির রুমে গিয়ে বসলেন। মেহরাজ ভাই কিছু বলতে চেয়েও বলতে পারলেন না। বোধহয় ঘরে যে আমি আছি এটাই বলতে চেয়েছিলেন। পর মুহূর্তে আব্বার পিছু পিছু এসে দাদির রুমে ঢুকলেন। আব্বা চেয়ার দেখিয়ে বললেন, বসো। মেহরাজ ভাই বসলেন চুপচাপ। আব্বা কিয়ৎক্ষণ চুপ থেকে বললেন, রাজ, তুমি কি এখনো তোমার চাচাতো বোনকে ভালোবাসো? মানে সামান্তাকে কি এখনো ভালোবাসো? তোমার আর জ্যোতির বিয়েটা তোমাদের ইচ্ছাতে হয়নি, বুঝলাম বিষয়টা, কিন্তু এতগুলো দিনেও কি তোমার আর জ্যোতির সম্পর্কটা স্বাভাবিক হয়নি? তুমি কি এখনো সামান্তাকে আঁকড়ে আছো? আবার কথায় মেহরাজ ভাই মুখ তুলে শান্ত দৃষ্টিতে তাকালেন। বললেন, মানে? তোমাদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে উঠেছে কিনা তাই জিজ্ঞাসা করছি। গড়ে উঠেছে? মেহরাজ ভাই ভরাট গলায় উত্তর দিলেন, না, গড়ে ওঠেনি। সামান্তাকে আঁকড়ে আছো এখনো? না, সামান্ত অতীত বলে সে ক্ষণেই মেনে নিয়েছিলাম যে ক্ষণে জ্যোতির সাথে বিয়েটা হয়েছিল। তবে এটা ঠিক ভালোবাসা অতীত বর্তমান মানে। এখনো ভালোবাসো ওরে? জ্যোতিকে বিয়ে করেছি হিসেবে সামান্তাকে ভালোবাসাটা অযৌক্তিক। তবে সত্যি কথাটা হলো সামান্তাকে অতীত হিসেবে মেনে নিয়েছি বাস্তবতার কারণে। আজও হয়তো আমার মনে সামান্তার জন্য জায়গাটার পরিবর্তন হয়নি। মেহরাজ ভাইয়ের উত্তরটা এমন কিছুই হবে জানা ছিল, তবু আমার হঠাৎ কষ্ট হলো। মিথ্যে মায়ায়, মিথ্যে যন্ত্রণায় বুকটা ভার হয়ে উঠলো আমার। বার কয়েক শ্বাস টেনে নিজের কষ্ট আড়াল করে চলে আসতে নিতে আব্বার গলা শোনা গেল। গলাটা আগের থেকেও গম্ভীর। আব্বা বললেন, তোমাকে কিছু কথা বলি রাজ, কথাগুলো খুব গুরুত্বপূর্ণ।
বলা যায় আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ তোমায় শেয়ার করতে চাইছি, মন দিয়ে শুনবে। মেহরাজ ভাই বললেন। বলেন চাচা। আব্বা কিয়ৎক্ষণ চুপ থেকে গলা ঝেড়ে বলতে লাগলেন। জানো রাজ, জ্যোতির আম্মার সাথে আমার পরিচয় বিয়ের পর থেকে নয়, বরং বিয়ের অনেক আগেই থেকেই ছিল। জ্যোতির আম্মাকে তখন আমি প্রাইভেট পড়াতাম, মনে মনে ভালো লাগতো, তাকে পছন্দও করতাম। আমি কিন্তু বিয়ের আগে থেকেই জানতাম যে জ্যোতির আম্মার সাথে চেয়ারম্যানের ছেলে রিয়াদের সম্পর্ক চলছিল। তাও যে সে সম্পর্ক নয়, সম্পর্কটা ছিল প্রেমের সম্পর্ক। তারা দুজন আবার সমবয়সী ছিল। আমি ভেবেছিলাম ওটা তাদের সে বয়সের আবেগ হবে, অতটা সিরিয়াস সম্পর্ক বোধ হয় তাদের মাঝে নেই ধরে নিয়েছিলাম। সব জেনে বুঝে আমি তাকে মন থেকে পছন্দ করতাম, ভালোবাসতে শুরু করলাম। একটা সময় পর স্কুলের চাকরিটাও পেয়ে গেলাম। জ্যোতির আম্মা তখন এসএসসি পাশ করেছে মাত্র। মনে মনে রাখা সে ভালো লাগা ভালোবাসাটা এবার প্রকাশ করার মোক্ষম সুযোগ পেয়েই গেলাম আমি। এর আগে তাকে হারানোর ভয় হতো, সে অন্য কাউকে ভালোবেসে জেনেও নীরবে কষ্ট পেতাম। ভেবেছিলাম একবার আমার সাথে বিয়েটা হয়ে গেলে সে ভুলে যাবে তার প্রথম ভালোবাসাকে, মন থেকে উঠে দেবে তার জীবনের প্রথম পুরুষটি। তাকে এতটাই ভালোবাসতাম আমি। তাই চাকরিটা পাওয়া মাত্রই আম্মাকে দিয়ে তাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাই। তার মা বাবা প্রস্তাব পাওয়া মাত্রই রাজি হয়ে গেল, কিন্তু সে রাজি হলো না। তার প্রেমিক সমেত আমার কাছে এসে বিয়েটা ভাঙার অনুরোধ করেছিল। আমি তখন তা পাত্তাই দিইনি, তাদের ফিরিয়ে দিয়েছিলাম। তারপর জ্যোতির আম্মার সাথে আমার বিয়েটা হলো, সংসার হলো। একটা সময় পর জ্যোতি জন্মালো, মিথি জন্মালো। আমি ভেবেছিলাম ততগুলো দিনে সে তার জীবনের প্রথম পুরুষকে ভুলে গিয়েছে তার জীবনের প্রথম অনুভূতিকে। কিন্তু আমি ভুল ছিলাম রাজ। জ্যোতির আম্মা আমাকে ঠকিয়ে একটা সময় পর ঠিকই ওই রিয়াদের সাথে পালিয়ে গেল। দুটো বাচ্চা মেয়ের কথাও একটিবারেও ভাবিনি সে। আবার ব্যথা তোর গলায় কথাগুলো শুনে বুকের মধ্যে অস্থিরতা কাজ করলো। আব্বা কি এখনো ততটুকুই ভালোবাসেন আমাকে? এখনো ততটুকুই অনুভূতি পুষে রেখেছেন হৃদয়ে? হ্যাঁ, রেখেছেন। নয়তো আব্বার গলা এতটা ব্যথা তোর বোধ হতো না। কণ্ঠে সবসময় তেজ ক্ষোভ প্রকাশ করা মানুষের গলায় এতটা নম্র শান্ত শোনাতো না কখনো। আমি আগ্রহ নিয়ে কান খাড়া করলাম আব্বার কণ্ঠে আরো কিছু শোনার জন্য। আব্বা আবারও বলে উঠলেন।